জামাইয়ের নির্দেশনায় বর্ডার ক্রস, আত্মগোপনে থাকা নানকের দেশ ছাড়ার বর্ণনা, বলছে আনন্দবাজার। জানাবো বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত 8টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান। এবং সর্বশেষ জানাবো সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না, বললেন আমির খসরু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জামাইয়ের নির্দেশনায় বর্ডার ক্রস, আত্মগোপনে থাকা নানকের দেশ ছাড়ার বর্ণনা, আনন্দবাজার। জাহাঙ্গীর কবির নানক 3 বারের সাবেক সংসদ সদস্য, 2 বারের সাবেক মন্ত্রী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি তিনি আনন্দবাজারের মুখোমুখি হয়েছেন। দলটির পরবর্তী রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে অভ্যুত্থান থেকে শুরু করে নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। প্রশ্ন, জাহাঙ্গীর কবির নানক কেমন আছেন আপনি? নানক বলেন, দেখেন আসলে আমরা রাজনীতি করি, আমরা একটা পরিবার। এই পরিবারটি যখন ভালো না থাকে তখন আমরা কেউ ভালো থাকি না মানসিকভাবে। প্রশ্ন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আপনি আত্মগোপনে রয়েছেন, জীবনে কি এটাই প্রথম আত্মগোপন? নানক বলেন, অনেক আত্মগোপনের ইতিহাস আছে আমার। আমি স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করেছি। 1969 সালে আইয়ুব বিরোধী আন্দোলন থেকে 1971 সালে ভারতে আসা, ট্রেনিং নেওয়া, অস্ত্র নিয়ে ভেতরে ঢোকা, মুজিব বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করা, দেশ স্বাধীন করা ইত্যাদি। এরপর 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা। সেদিন যে অশুভ শক্তি যাত্রা শুরু হয়েছিল, বাংলাদেশ বা স্বাধীনতা গণতন্ত্র বিরোধী শক্তি, তখন থেকে কিন্তু আমাদেরকে আত্মগোপনে জীবন কাটাতে হয়েছে। কিন্তু খুব বড় আত্মগোপনে আমাদেরকে যেতে হয়েছে, যেমন খালেদা জিয়ার শাসনামলে, অর্থাৎ বিএনপি ও জামাতের শাসনামলে আমরা কাজ করেছি, সংগঠন করেছি, মিটিং করেছি, আবার গোপনে থাকতে হয়েছে। দীর্ঘ সময় ঘর ছাড়া দেশের কথা মনে পড়ে? বন্ধু ও পরিজন পরিবার কাদের কথা সবচেয়ে বেশি মনে পড়ে আপনার? নানক জবাব দেন, সত্যি কথা বলতে কি, আমরা কর্মী পাগল মানুষ, তো কখনো কখনো আমার বুকটা ফেটে যায়। 1971 সালে আমি একেবারে পাকিস্তান পাঞ্জাবি বাহিনীর বিরুদ্ধে ফ্রন্ট ফাইট করেছি, একটা আদর্শিক যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। যা ঘটলো 2024 সালের 5 আগস্ট থেকে আমাদের চোখের সামনে। আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেখছি যে বঙ্গবন্ধুর স্ট্যাচু কি অপমানজনকভাবে তারা ভেঙে চুরে চুরমার করেছে। ধানমন্ডি 32কে ভেঙে গুড়িয়ে দিল বুলডোজার দিয়ে। তখন তো প্রশ্ন জাগে, আমি বেঁচে ছিলাম কেন, বেঁচে আছি কেন, বা এই ঘটনা দেখার আগে কেন মৃত্যু হলো না? তার স্বরে আমি চিৎকার করে বলতে পারি যে এই ঘটনার আগে আমার মৃত্যু হতো, তাহলে সেই মৃত্যু হতো আমার শান্তির মৃত্যু। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছি। ওরা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি প্রতিরোধ নিয়েছি। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, পায়ে জুতা খুলে গালে পিটানো, এগুলো দেখতে হয়েছে আমাদেরকে। গত 2 বছরে কোনো রাতে আমি ঘুমাতে পারিনি। ভোরবেলা যে আজান দেয়, সেই ফজরের নামাজ পড়ে একটু টায়ার্ড হয়ে শরীর যখন ছেড়ে দেয় তখন ঘুমাতে যায়, এটা মনে পড়ে। আর আরেকটা মনে পড়ে, ছেলেটার কবরের কাছে যেতাম। আমি 2 বছর যাবৎ যেতে পারছি না। মা বাবার কবরটার কাছে অনেক দিন যেতে পারি না। এগুলো নিয়ে কোনো দুঃখ নেই। প্রশ্ন আমার একটি জায়গায়, 5 আগস্টে যারা ক্ষমতা দখল করেছে তারা বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, এরা গণতন্ত্র বিরোধী, এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, এরা পাকিস্তানের দালাল, পাকিস্তানপন্থী। বাংলাদেশটাকে এখনো মানতে পারেনি, ওরা আবার এটাকে পাকিস্তান বানাতে চায়। প্রশ্ন করা হয়, আপনি কিভাবে প্রাণে বাঁচলেন, কিভাবে ভারতে এলেন, কারা আপনাকে সাহায্য করলেন? নানক বলেন, 4 আগস্টে দিবাগত রাত 12:30 পর্যন্ত আমি গণভবনে ছিলাম। আমি চলে আসলাম পরের দিন 5 আগস্ট। নেত্রী যখন চলে আসলেন, আমি আসলে প্রায় একেবারেই পড়ে গিয়েছিলাম আমার শোয়ার জায়গায়। যখন আমার চেতনা উদয় হয় তখন এক ক্লোজ রিলেশন এয়ারফোর্স ও আমাকে ফোন করলো, বলল যে স্যার অমুকে ফোন করছে। তখন একটু বোধোদয় হয়ে আমি ধরলাম, তো বলল যে চিন্তা করবেন না, উনি বর্ডার ক্রস করেছেন সেফলি। আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। তারপর তো একের পর এক শেল্টার চেঞ্জ করছি, ইউজ করা টেলিফোনগুলো ফেলে দিলাম। এরপর একটি পর্যায়ে বুঝতে পারলাম যে আমাকে এখন ধরার জন্য তারা মরিয়া হয়ে যাবে। ডিসাইড করে ফেললাম আই হ্যাভ টু লিড দ্য কান্ট্রি। আমার জামাই ডাক্তার ফোন করলো যে বাবা আপনি বেরিয়ে যান, আমি যেভাবে বলবো সেভাবে বেরিয়ে যাবেন, এবং সেই গাইডটা করেছে। মূলত সে গাইডটা করে নিয়ে এসেছে, বের করে এনেছে। কারণ 5 আগস্ট তো, আর আমি 16 আগস্ট বর্ডার ক্রস করতেছি। 16 আগস্ট কি কলকাতায় এলেন? নানক বলেন, না, আমি তো 16 আগস্ট শিলংয়ে পৌঁছলাম। শিলং থেকে আমি চলে আসলাম মালদাহতে, বিকজ মালদাহতে আমার নাতি নাতনি মেয়েরা ওরা গিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে আমি পরের দিন চলে আসলাম কলকাতায়।
প্রশ্ন করা হয়, নেতাকর্মীদের বিপর্যয়ের মধ্যে ফেলে আসার কারণে অনেকে শেখ হাসিনার সমালোচনা করেন। আপনি একজন বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই সিদ্ধান্তকে কিভাবে দেখেন? নানক বলেন, 5ই আগস্ট যদি 30 মিনিট দেরি করতেন তাহলে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই দিন গণভবনে থাকা তার ছোট বোন শেখ রেহানাকে নির্মমভাবে শুধু হত্যা করতো না, নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করতো। আজকে বেঁচে আছেন বলে আজ সারা বিশ্ব বিবেক 18 কোটি মানুষের বিবেক মিলে কিন্তু বলছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব আর দ্বিতীয় কেউ নেই। প্রশ্ন করা হয়, আচ্ছা, ভারত সরকার কি আপনাকে কোনো নির্দিষ্ট রক্ষা কবচ দিয়েছে বা নির্দিষ্ট কোনো স্ট্যাটাস, মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ এলে আপনার পদক্ষেপ কি হবে? নানক বলেন, আমরা তো বিশ্বাস করি যে কোনো চাপ বাংলাদেশের এই কচু পাতার পানির মতো যারা টলটলায়মান সেই সরকারের কতখানি চাপ দেওয়ার ক্ষমতা আছে, এবং সে চাপ যতই যাই হোক না কেন এটা সামাল দেওয়ার ক্ষমতা ভারত সরকারের আছে। প্রশ্ন করা হয়, সরকার এবং দলের বিপর্যয়ের নেপথ্যে কি কি কারণ থাকতে পারে, মানে যে ভুল আপনারা আর করবেন না, মানে আপনার মূল্যায়ন কি? নানক বলেন, আমরা একটা গভীর ষড়যন্ত্রের, ডিপ স্টেট ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছিলাম। প্রশ্ন করা হয়, 16 বছর ক্ষমতায় থাকলেন পরপর টানা, কিছুতেই বুঝতে পারলেন না যে কোথা থেকে এই লিকেজটা হলো? নানক বলেন, না, আমরা বুঝতে পারিনি, এ কথা আমি স্বীকার করব না। আমি যদি কিছুটা টের পেয়ে থাকি তাহলে আমার নেত্রী উনিও কিছু বুঝতে পেরেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু 6 মাস আগে থেকে বলা শুরু করেছেন যে আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। সাদা চামড়াওয়ালারা এভাবে কোট আনকোট, আমি বলছি, সাদা চামড়াওয়ালারা আমাকে ক্ষমতা থেকে নামাতে চায়। ডক্টর ইউনূস আমার বিরুদ্ধে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করছে। আমি সাগর পাড়ি দিয়ে ওদিকে যাব না, বাঙালি যাবে না। দেশবাসীকে কিন্তু উনি ওয়েল ইনফর্ম করেছেন, দলকে উনি ওয়েল ইনফর্ম করেছেন, সতর্ক করেছেন। দেখেন, আমি একটা কথা বলে রাখি, আমাদের যে দলীয় ব্যর্থতা বা দলীয় দুর্বলতার প্রশ্ন থাকতেই পারে আপনাদের কাছে, কারণ পৃথিবীতে অনেক জায়গায় আছে ডিপ স্টেট এ ধরনের কনসপারেন্সি করেছে, কোথাও কোথাও সফল হয়েছে, কোথাও কোথাও ব্যর্থ হয়েছে। আমি আপনাকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন এই তথাকথিত কোচাওয়ালার, অর্থাৎ মূলত শিবির দখল করে অস্ত্রশস্ত্র নিয়ে সেদিন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নেত্রীকে ফোন করেছেন। আমি ফোন করেছি প্রধানমন্ত্রীকে, বলেছেন হল ছেড়ে দাও, ইউনিভার্সিটির ক্যাম্পাস ছেড়ে দাও, খবরদার কোনো সংঘাতে যাবে না। আমি চাই না কোনো লাশ পড়ুক। কোনো আনকোট করে বললাম আমি, এবং আমি দায়িত্ব নিয়ে বললাম যেটা উনি বলেছেন। 50,000 লোক নিয়ে আমার গণভবন ঘেরাও করে রাখার ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল। আমাদের জামাতের শক্তি তোরা হারিয়ে যেত। উনি যদি আমাদেরকে শুধু চোখের ইশারা দিতেন তাহলে ঢাকা শহরে আমরা 5 থেকে 10 লক্ষ লোকের জমায়েত করে ফেলতে পারতাম। আমাদের যে বেজলাইনটা আছে ফ্রম ঢাকা টু মাওয়া, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, এগুলো তো আমাদের বেজলাইন। গাজীপুর শক্ত ঘাঁটি, গাজীপুরকে বলা হয় এনাদার গোপালগঞ্জ। গাজীপুর থেকে 1 লক্ষ লোক ঢুকে যেতে পারতো। ঢাকায় বুড়িগঙ্গা পার হলে পরে কেরানীগঞ্জ আমাদের শক্ত ঘাঁটি। ঢাকার অদূরে নারায়ণগঞ্জ আমাদের শক্ত ঘাঁটি। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শক্ত ঘাঁটি নরসিংদী। আমরা সব ফাঁকফোকরগুলো বন্ধ করে দিয়ে কিন্তু দখল নিতে পারতাম। সেখানে কিন্তু আরেকটি সম্ভাবনা থাকতো, সেটা ওদের হাতের অস্ত্রের খবর তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের নেত্রীর কাছে ছিল। প্রশ্ন করা হয়, কোল্যাটারাল ড্যামেজ অনেক বেশি হতে পারতো। নানক বলেন, অনেক অনেক হয়ে যেত। আমরাও কি ছেড়ে দিতাম? নো, আমি বলছি আমার এই বয়সেও আমি ছাড়তাম না। একটা লাঠি নিয়ে হলেও আমি দাঁড়িয়ে যেতাম। উনি রক্তপাত চাননি, আমরা কি না পারতাম। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলা সম্ভব না, সম্ভব হয় নাই। আপনি কালকে ভোট দেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসুক, একটা 100% ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিক। যদি আমরা 2/3 মেজরিটি না পাই, প্রমাণ হোক, জাতিসংঘ বাহিনী আসুক, এসে নির্বাচন করুক। যদি আওয়ামী লীগ 2/3 মেজরিটি না পায় তাহলে আমরা নাকে খত দিয়ে সবাই একসঙ্গে রাজনীতি ছেড়ে দেব। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত 8টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত 8টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলোই নির্দেশনার বাইরে থাকবে। নতুন নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে দেশের দোকান, শপিং মল ও মার্কেট সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। নির্ধারিত সময়ের পর এসব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন এলাকায় চলমান অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারের নতুন নির্দেশনায় জরুরি সেবার প্রতিষ্ঠানগুলোকে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ও অন্যান্য জরুরি সেবার প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান নির্ধারিত রাত 8টার সময়সীমার আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের আলোকসজ্জা বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়সীমা মেনে চলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না, বললেন আমির খসরু। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না। তিনি বলেন, সঠিক তথ্য উপাত্ত জননীতি প্রণয়নের জন্য অপরিহার্য। বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা মিস ইনফরমেশন জনগণের কাছে দেওয়া হয়েছে, বর্তমান সরকারের অধীনে তার কোনো সুযোগ নেই। উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই সরকার একটি জিনিস করবে না যেটাতে তথ্যের বিভ্রান্তি হয়। ভুল তথ্য এই সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ ওদেরকে বলছি সঠিক তথ্য দিতে, যাতে আমরা কাজ করতে পারি। কারণ সরকার যদি সঠিক তথ্য না পায়, কিসের ভিত্তিতে পলিসি করব? পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি বলেন, মূল্যস্ফীতি কিভাবে পরিমাপ ও হিসাব করা হয় তা নিয়ে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা যাবে। তিনি বলেন, মূল্যস্ফীতি কিভাবে পরিমাপ করা হয় পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব। তখন আপনারা সরকারের তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বুঝতে পারবেন এবং এ ধরনের আরও প্রশ্নের উত্তর আমরা পাবো।